কবি যদি লোভী হয় তাহলে সে কবি নয়, তাহলে সে পথের কাঙাল। কখনো সবুজ পড়ে, কখনো গেরুয়া ধরে, কখনো বা টকটকে লাল। আমি আগেই বলেছি আজকের এই প্রতিবেদন কোনো আদালত নয়, এখানে কোনো রায় ঘোষণার জায়গা নেই, কিন্তু তিনি কবি নাকি তিনি লোভী, এই বিচার, এই প্রশ্নটা কিন্তু এখান থেকে উঠে এলো, যার জবাব আপনারা দেবেন। জয় গোস্বামী তুমুল অপমানিত হয়েছেন, তাকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে, কিন্তু কেন গিয়েছিলেন তিনি তসলিমা নাসরিনের ওই অনুষ্ঠানে? তিনি তো মঞ্চে ওঠার ডাক পাননি, কিন্তু কেন তিনি ভিড় জনতার মাঝে উপস্থিত হয়েছিলেন? অর্থলোভ। জয় গোস্বামী বাংলা সাহিত্যের অন্যতম বড় নাম। আবার এই জয় গোস্বামী বিজেপি তথা কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদী, অমিত শাহ তথা হিন্দুত্বের চরম বিরোধী। জয় গোস্বামী তিনি অনুপ্রবেশের সমর্থক, তিনি সিএ এর বিরুদ্ধে ক্যা ছি করেছেন। বাংলা সাহিত্যের অনেক বড় নাম, কিন্তু যদি বলি তার নাম ঘিরে এমন কিছু আর্থিক অভিযোগ রয়েছে যেগুলো নিয়ে প্রকাশ্যে খুব কম আলোচনা হয়েছে। অভিযোগ, নথি, তথ্য সব মিলিয়ে এমন এক গল্প যা সাহিত্য থেকে অনেক দূরে, অর্থ, প্রভাব এবং জনসমালোচনার জগতে নতুন উপন্যাসের মতো কাহিনী। আজ আমরা ওই কবির কবিতা বা তার আবেগ নিয়ে নয়, শুধু তথ্যের পথেই হাঁটব। শেষ পর্যন্ত দেখবেন আপনাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবেই। আর যার অনুষ্ঠানে জয় গোস্বামীর উপস্থিতি নিয়ে গোলমাল, মঞ্চে ডাক পাওয়া গো ব্যাক ধ্বনি, সেই তসলিমা নাসরিনেরও কিছু কথা বলবো। কিভাবে কবি রাজনৈতিক চাটুকারিতা করতে গিয়ে লোভী হয়ে পড়েন তা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। কবিকে নিয়ে এই আলোচনা শুরু করাটা আর এক বিখ্যাত বাঙালি কবির কবিতার প্রথম কয়েকটা লাইন দিয়ে শুরু করা না খুব ঠিক হবে। এই কবিতা আমি আগেও আমার প্রতিবেদনে ব্যবহার করেছি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি লিখেছিলেন, কবি যদি লোভী হয় তাহলে সে কবি নয়, তাহলে সে পথের কাঙাল। কখনো সবুজ পড়ে, কখনো গেরুয়া ধরে, কখনো বা টকটকে লাল। জয় গোস্বামী, তার সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্ক দারুণ ছিল, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দারুণ ছিল, সে দারুণের কথা বলা যাবে না। এখন কি তিনি শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাইছেন? তা না হলে তিনি কেন এলেন তসলিমা নাসরিনের যে অনুষ্ঠান, যে সংবর্ধনা দেওয়া হলো সেখানে? কেন এলেন? আরো অনেককে তো আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি এখন যেমন মমতার কালীঘাটের বাড়ির ত্রিসীমানায় যান না, তেমন করে তিনি তো কখনো বিজেপি বা বিজেপি সমর্থিত কোনো সংগঠনের ডাকে কোথাও কোনোদিন যাননি। সবসময় দূরত্ব রেখেছেন এবং বিজেপি যে মতবাদের কথা বলে, যে হিন্দুত্বের কথা বলে, সেই হিন্দুত্বের বিপক্ষে কথা বলেছেন। কিন্তু তিনি কেন গেলেন আমি বলবো, আমি সবটা একটু একটু করে বলবো এবং দেখাবো আপনাদের তার বিরুদ্ধে ওঠা কত বড় আর্থিক অভিযোগ রয়েছে। এই তো কদিন আগে যখন নির্বাচনের মুখে এসআইআর হচ্ছে, তখন এসআইআর এর সময় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন। সেই ধর্নায় কবির সুমন সেখানে এসে আবার বলেছিলেন, আমি কোনোদিনও তৃণমূল করি না, কিন্তু তৃণমূলের সাংসদ ছিলেন। যাই হোক, জয় গোস্বামী এসবের দাঁত ধারেননি। তিনি একদম সরাসরি বলেছিলেন যে চিকিৎসা থেকে আমার সংসার চালানো সব ব্যবস্থাই করেছেন মমতা, আমি মৃত্যুর দিন পর্যন্ত মমতার পাশে 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 থাকব। থেকেছেন? আচ্ছা, প্রথম প্রশ্ন, একজন কবি, তিনি আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর দেশ পত্রিকায় চাকরি করেছেন। আমি আপনাদের বলি, আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর বেতন কাঠামো খুবই ভালো
এবং এখনকার তুলনায় জয় গোস্বামী যখন চাকরি করেছেন তখন অনেক অনেক ভালো ছিল। এবং তিনি যেহেতু একজন খ্যাতনামা কবি, তার বেতন অনেকটাই বেশি ছিল বলে আমার ধারণা বা আমার জানা যেটা আছে তাতে। খুব কম টাকা পেতেন না, তারপরেও লেখালেখি ইত্যাদি। কিন্তু তিনি যেই সময় অবসর নিলেন দেশ পত্রিকা থেকে, তারপরে তিনি আবার কাজে যোগ দিলেন। কলকাতার এই যে চাঁদনি চক বাজার, তার রাস্তার এক পারে আনন্দবাজার, উল্টো পারে প্রতিদিন, রাস্তা পার হয়ে প্রতিদিনে যোগ দিলেন জয় গোস্বামী। কেন? এই যে প্রতিদিনে যোগ দেওয়া, এটা একটা মমতার দেওয়া আর্থিক সুবিধা। কেন বলছি? প্রতিদিনের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন টুটু বসু, ভালো নাম স্বপন সাধন বসু, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। তার পুত্র সৃঞ্জয় বসু, যিনি এখন সম্পাদক, তিনিও তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছেন। সেই সংস্থার সবচেয়ে উঁচু পদে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরিটা করতেন, কুণাল ঘোষ, তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। এখন তৃণমূলের টিকিটেই বিধায়ক হয়েছেন, তৃণমূল নেতা হিসেবেই জেল খেটেছেন। সৃঞ্জয় বসুও জেলে গিয়েছেন। এই যে পরিবারটা, এই পরিবারটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে মমতার ঘনিষ্ঠ হয়, এই বসু পরিবার, প্রতিদিনের মালিক যারা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সেখানে অনেক নিয়োগ হতো। সেই নিয়োগের অন্যতম ছিলেন জয় গোস্বামী। তার অবসরের সময় এগিয়ে আসছে যখন, তখন থেকেই তিনিও বুঝতে পেরেছিলেন বাম জমানা শেষ হতে চলেছে। নন্দীগ্রাম পর্বে তিনি আন্দোলনে যুক্ত হন, মমতার ঘনিষ্ঠ হন এবং তিনি একটা ভালো চাকরি বাগিয়ে নেন অবসরের পরে। আমি তার আর্থিক আসল যে কেলেঙ্কারির অভিযোগ সেগুলো পরে বলছি। এই যে প্রতিদিনে তিনি একটা বাড়তি সুবিধা নিতেন, সেই বাড়তি সুবিধাটাও মালিক পক্ষ তাকে দিতে বাধ্য হতো, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, যার কোনো প্রমাণ আমি দেখাতে পারবো না, কিন্তু সবচেয়ে বড় সত্য এটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি চাকরিটা পেয়েছিলেন। তাই তিনি অফিসে নিয়মিত আসতেন না, এলেও কয়েক ঘন্টার জন্য। সবাই দেখতো, সবাই ওখানে বলা হতো উনি তো বিশ্বকবি, তাই উনি তো নিয়মের মধ্যে পড়েন না। প্রতিদিন অফিসে বাকিদের যে কাজের চাপ নিতে হতো, তাদের কাছে শুনেছি যে জয় গোস্বামী মানে অনেক বড় ব্যাপার। তিনি আসেন, যান, মাইনে পান, তিনি লেখেন, তার এক একটি লেখা কত মূল্যবান। এবং এই যে চাকরিগুলো, এই চাকরিগুলোতে একটা শর্ত থাকতো, চাকরির জায়গার বাইরেও তারা লেখালেখি করে উপার্জন করতে পারবেন। সুতরাং তাদের উপার্জনের রাস্তা অনেক বেশি ছিল সাংবাদিকদের তুলনায়। এর পরেও জয় গোস্বামী, আমি জানি এবং আমি মানি যে বাংলায় লেখক লেখিকারা যতই বলুন আমার এতগুলো বই আছে, অতগুলো বেস্ট সেলার আছে, রয়্যালিটি থেকে এমন টাকা তারা পান না যা দিয়ে সংসার চলতে পারে। আর অনেকের তো সব নেই, তারাও তো অবসরের পর সংসার চালান, তার জন্য সঞ্চয় করেন। জয় গোস্বামী পর্যাপ্ত উপার্জন করা সত্ত্বেও তার কবিতা থেকে গান হয়েছে, তিনি একক কবিতা পাঠের জন্য অনেক জায়গায় টাকা নিতেন, তিনি গায়কদের সঙ্গে, আবৃত্তিকারদের সাথে মঞ্চে উঠতেন, বিনা পয়সায় তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলে ছিলেন, মানে রেলমন্ত্রী ছিলেন, সেই সময় বাংলার তার পোষ্য বুদ্ধিজীবীদের তিনি অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। তার কিছু উনি পেয়েছেন কিনা আমার জানা নেই, কিন্তু আমার বিশ্বাস পেয়েছেন। প্রতিদিনে ঠিক আনন্দবাজারেও যে অভিযোগ ছিল, প্রতিদিনও তার বিরুদ্ধে একই অভিযোগ ছিল, তিনি বাড়িতে বসে কাজ করেন বা করেন না, অফিসে মাঝে মধ্যে আসেন বা আসেন না, কিন্তু মাইনে ঠিকঠাক পান, কারণ তিনি বড় নামী লেখক। আমি বললাম তো, আজ আমরা আবেগ নিয়ে কথা বলবো না, তথ্য নথি সব দেখাবো, দেখিয়ে বলবো যে জয় গোস্বামী কবি নাকি লোভী। না, এখানে কোনো আদালত বসাচ্ছি না, কোনো আদালত বসছে না যে তাকে একটা কোনো কিছুতে দেগে দেওয়ার জন্য। কবি তো তিনি বটেই। ঘুমিয়েছ জাউ পাতা, হরিণের জন্য একক, কিংবা যারা বৃষ্টিতে ভিজেছিল, এসব তো বাঙালি ভুলবে না। বাঙালির সংস্কৃতির সঙ্গে জয় গোস্বামীর লেখা জড়িয়ে আছে।
একাধিকবার আনন্দ পুরস্কার পেয়েছেন, অনেক বড় বড় পুরস্কার পেয়েছেন। তার কবিতা পড়ে কয়েকটা প্রজন্ম তো বড় হয়েছে, যার শব্দে মানুষ প্রেম, বেদনা, প্রতিবাদ, জীবনের গভীরতম অনুভূতি এসবের ছোঁয়া পেয়েছে। কিন্তু তিনি যখন রাজনীতির আসরে নেমে শাসকের পদলেহন করেন, তখন প্রশ্ন ওঠে। ছোট ছোট ছেলেমেয়েরা দেখেছে পাঠ্য বইতে যার কবিতা তারা পড়ছে, যার কবিতার নামকরণের সার্থকতা তাকে উত্তরে লিখতে হবে পরীক্ষার, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা মঞ্চে উঠে অনুপ্রবেশকারীদের তাড়ানোর যে আইন সিএএ, তার বিরুদ্ধে মঞ্চে ক্যা ক্যা ছি ছি ক্যা ক্যা ছি ছি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা মিলিয়ে, শুভা প্রসন্নদের সঙ্গে গলা মিলিয়ে। কেন? তাই তো তাকে দেখে মানুষ কবিতার লাইন ছুড়ে দেয় না। বেনি মাধব, বেনি মাধব তোমার বাড়ি যাব বলে না, বেনি মাধব গো ব্যাক বলেছে। বেনি মাধব গো ব্যাক। এবার আমার একটা প্রশ্ন, যে সেদিন মঞ্চে তসলিমা নাসরিনকে ডাকা হয়েছিল, মনে রাখতে হবে এই তসলিমা নাসরিনকে নিয়ে অনেকে খুব নাচানাচি করছেন, করুন, তিনিও লেখিকা, তার বাক স্বাধীনতা ইত্যাদি নিয়ে লড়াই আছে, বাম আমলে তাকে কেন হারানো হয়েছিল ইত্যাদি অনেক কিছু হচ্ছে। তিনি মুসলিম ধর্মের গোড়ামি নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন, কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে তার কলম কোথায় গেল? এই রাজ্যে যখন গত 15 বছর ধরে জামাতিদের আক্রমণে মোথাবাড়ি থেকে কালিয়াচকে আগুন জ্বলেছে, তখন কোথায় ছিলেন তসলিমা নাসরিন? তিনি একটাও কবিতা লিখেছেন? একটা টুইট করেছেন তিনি যখন কাকদ্বীপে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো? না। দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ যখন উত্তপ্ত তখন তিনি কলম ধরছেন। হতেই তো পারে, স্বাভাবিক এটা, তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন, কিন্তু তার হৃদয়টা তার নিজের দেশ, ও আমার দেশের মাটি বাংলাদেশে পড়ে আছে, এটা স্বাভাবিক। কিন্তু বাংলার মানুষের জন্য তিনি কবার কেঁদেছেন? দেখুন, এই যে তসলিমা নাসরিনকে কলকাতায় নিয়ে আসা, এটা আমার মনে হয়েছে, এবং আমি যথার্থই বলছি এটা, আপনারা ভেবে দেখুন আমার মতটাকে আপনারা সমর্থন করবেন কিনা। আসলে তসলিমা নাসরিনকে দেখিয়ে দেওয়া হলো, তসলিমা নাসরিন দেখুন কলকাতাটা বদলে গেছে, বাম আমলের পার্ক সার্কাস নেই, তৃণমূল আমলের মেটিয়া বুরুজ পার্ক সার্কাসের সেই গরম নেই, সেদিন যারা আপনার বিরুদ্ধে লড়েছিল সেই ইদ্রিস আলীরা আজকে পলাতক। আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হবার পরে পার্ক সার্কাসে একটা ছোট্ট গোলমালের সময় পার্ক সার্কাসে দাঁড়িয়ে বলে এসেছিলেন, আজ পার্ক সার্কাসে যা হলো এটা দ্বিতীয়বার হলে আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না। এ কথাটা বলতে পারেননি জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তাদের মুসলিম ভোটের ভয় ছিল। এবং তসলিমাকে যখন কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়, তখন দেশে ক্ষমতায় মনমোহন সিংহ সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন অবিলম্বে তসলিমাকে সরিয়ে দেওয়া হোক। আসল বার্তাটা তসলিমাকে এটা দেওয়া, দেখো এটা নতুন বাংলা, দেখো এটা নতুন কলকাতা, দেখে নাও গোটা বিশ্ব, বাংলাদেশ, পাকিস্তান সবাই দেখে নাও, বাংলা বদলেছে, এই বাংলার রাস্তাঘাট এখন অন্যরকম, বদলে গেছে পার্ক সার্কাস, বদলে গেছে রাজাবাজার। এখন আর রাস্তায় বসে নমাজ পড়া হয় না, এখন আর বকরি ঈদে রক্ত ভেসে যায় না কলকাতার রাস্তায়। এই বার্তাটা দেওয়া ছিল। কিন্তু আমাদের আজকে প্রশ্ন তো জয় গোস্বামীকে নিয়ে। জয় গোস্বামী কবি না লোভী, এটা নিয়ে এবার আপনাদের সামনে আমার তথ্য দেওয়ার পালা। কিন্তু তার আগে একটা প্রশ্ন আমি আপনাদের করে নিই। জয় গোস্বামী নিজে মুখে স্বীকার করেছেন, আমি তার আর্থিক আয়ের প্রসঙ্গটা বলেছি, এরপর বলি, আচ্ছা তাহলে তার চিকিৎসা থেকে তার সংসার চালানোর জন্য রাজ্য সরকার কেন দায়িত্ব নিয়েছিল? তিনি বলেছেন তো মমতার ধর্নায় বসে,
যে আমাকে খাওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সংসার চালান মমতা বন্দ্যোপাধ্যায়, আমার চিকিৎসা করান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে যে চাকরি করেছেন তাতে মোটা অঙ্কের মেডিকেল বেনিফিট পাওয়ার কথা তো ছিল, তখন ছিল, পেয়েছেন, কারণ ওই চাকরি আমিও করেছি, ওই সংস্থায় আমি পেয়েছি। ইন্স্যুরেন্স থাকে, তারপরে ব্যক্তিগত একটা ইন্স্যুরেন্স নেই তার, এটা হতে পারে। তার কন্যাও বড় হয়েছেন, খুব ভালো চাকরি করেছেন তো। এবং কবিতা লিখতেন জয় গোস্বামী, এবং যে কোনো পত্রপত্রিকায় একটি কবিতা লিখে যা আয় হয় তার থেকে বেশি লাভ হয় উপন্যাসে। এবং একটা সময়ে জয় গোস্বামী নিয়মিত উপন্যাস লেখা শুরু করেন রোজগার বাড়ানোর জন্য, আর তা নিয়েও তার বিরুদ্ধে অনেক অভিযোগ, সেগুলো আমি দেখাবো আপনাদের। তিনি না বিদেশ যাত্রা থেকে অন্যান্যভাবে অর্থ আয় সব কিছুর সুবিধা নিয়েছেন চিরকাল। সব থেকে বেশি তিনি শুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আপনি এবার বলুন, কত বড় না কবিকে কি অকৃতজ্ঞ বা কৃতঘ্ন বলা যায়? যেই না মমতা হেরে গেলেন অমনি কোথায় কোথায় জয় গোস্বামী গিয়েছিলেন কালীঘাটে একদিন সান্ত্বনা দিতে। একটা ফোন করেছিলেন কি মমতা ব্যানার্জির আক্ষেপ আমরা শুনেছি, কেউ আমার ফোন করেন, একটা মেসেজ আসে না আমার ফোনে। এবছর তো 21শে জুলাই হলো, 2011-র 21শে জুলাই আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছিলাম। কুণাল ঘোষ ঘোষণা করলেন এবার কবিতা পড়বেন জয় গোস্বামী। দূর থেকে মমতা বললেন, জয়দা ছোট করে বলুন, কারণ তখন দেবের পাগলু ড্যান্স বাকি আছে। ব্রিগেডের ময়দানে আপনাকে দেখেছিলাম, আপনাকে বছরের পর বছর 21শে জুলাইয়ের মঞ্চে দেখেছি। এবার নিষ্প্রাণ তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে আপনি ছিলেন কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু শুষে নিয়েছেন তার আবেগ দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে লাভ নিয়েছেন, তিনি রাজনৈতিক ডিভিডেন্ড নিয়েছেন। কারণ বাংলার একটা প্রজন্ম আছে যারা জয় গোস্বামী কি বলছেন, জয় গোস্বামী কি লিখছেন, সেটার দিকে তাকিয়ে তাদের আবেগ দিয়ে তারা মমতার পাশে এসেছেন, হয়তো সমর্থন পেয়েছেন। আমি আজকে বললাম না তার অর্থ কেচ্ছা বলবো, কেচ্ছা মানে কিন্তু কলঙ্ক নয়, কেচ্ছা মানে অভিযোগ। আর অভিযোগ কখন কলঙ্ক হয়ে যায়? যখন যার বিরুদ্ধে অভিযোগ তিনি কোনো প্রতিবাদ করেন না। আমি যে কেচ্ছার কথা বলবো তার প্রতিবাদ জয় গোস্বামী করেননি, তারও প্রমাণ আমি দেব যে তিনি প্রতিবাদ করেননি। এবার আমি সেখানে যাই, তার আগে না আরও একটা বিষয় আমার মনে পড়ে গেল। এই নির্বাচনের সময় আনন্দবাজার.com একটা তারকা যারা তাদের চোখে ভোট কেমন এই নিয়ে একটা ধারাবাহিক প্রকাশ করেছিল। সেই ধারাবাহিকে অবশ্যই 13 নম্বর তারকা হিসেবে জয় গোস্বামীকে তারা বেঁচেছিল, তাকে 13টি প্রশ্ন করেছিল। সেখানে জয় গোস্বামী 13তম প্রশ্নের উত্তরে কি বলেছিলেন জানেন? অভিষেকের মতো বুদ্ধিমান এবং সংযত রাজনীতিবিদ আমার পছন্দ, বললেন কবি জয় গোস্বামী। এটা ছিল হেডলাইন, আমি রেখে দিয়েছি। সেখানে তিনি বলছেন, আমি অভিষেকের মতো বুদ্ধিমান, সংযত এবং টু দি পয়েন্ট কথা বলা অল্প বয়সী রাজনীতিবিদ খুব কম দেখেছি। এই লেখাটা যখন প্রকাশিত হচ্ছে, এই সাক্ষাৎকার যখন নেওয়া হয়েছে, সেই সময় কিন্তু টু দি পয়েন্ট ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ডিজে বাজবে, বলে দিয়েছেন দিল্লির বাবারা এসে কিছু করতে পারবে না, বলে দিয়েছেন 4 মে বেলা 12টার পর তিনি বুঝে নেবেন। টু দি পয়েন্ট। এটাকে জয় গোস্বামী সমর্থন করেছিলেন। জয় গোস্বামী নিজের সাক্ষাৎকারে বলছেন কথাটা। এবং এখনো পর্যন্ত বাংলার একমাত্র সাংসদ যার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে, সেই মহুয়া মৈত্র তার খুব প্রিয়। ওই সাক্ষাৎকারে তিনি বলছেন, মানে অভিষেকের কথা বলতে গিয়ে বলছেন, এমন অল্প বয়সী রাজনীতিবিদ খুব কম দেখেছি, এত কম কথায় সব বুঝিয়ে দেন। মানে ডিজে বাজবে, এটা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন ভোট পরবর্তী সন্ত্রাসটা কেমন হবে। এটা বিরাট ক্ষমতা। জয় গোস্বামী বলছেন, কবি জয় গোস্বামী, গোসাই বাগানের জয় গোস্বামী, ঘুমিয়েছে ঝৌপাতার জয় গোস্বামী। আর একজনকে খুব ভালো লাগে, তিনি হলেন সাংসদ মহুয়া মৈত্র। ওই যে বলছিলাম না, এই রাজ্যে
দেশদ্রোহিতার অভিযোগ ওঠা একমাত্র সাংসদ মহুয়া মৈত্র, তাকেও না জয় গোস্বামীর খুব ভালো লাগে। এবার আপনারা বুঝে নিন, তিনি দীর্ঘ সময় যখন আনন্দবাজার এবং দেশে মানে আনন্দবাজার গোষ্ঠীর দেশ পত্রিকায় চাকরি করেছেন, আপনারা জানেন যে সাহিত্য পত্রিকা হিসেবে একটা দীর্ঘ সময় ধরে 1 নম্বর পত্রিকার মর্যাদা পেয়ে এসছে দেশ এখনো। সেই দেশের সঙ্গে যুক্ত ছিল আনন্দ পাবলিশার্স। এই আনন্দ পাবলিশার্সের কথা আপনারা সবাই জানেন, যারা এই রাজ্যে যারা বাংলা বই প্রকাশনা করেন তার মধ্যে একটা প্রথম সারির, কেন প্রথম বলা যায়, প্রথম সবচেয়ে ভালো পাবলিশার এটা বলা যায়, বিক্রি বাটা আয়তন ইতিহাস সবকিছু মিলিয়ে। সেই আনন্দ প্রকাশনার প্রকাশক ছিলেন দীর্ঘ সময় বাদল বসু। বাদল বসু একটা সময় আনন্দবাজার কাগজ ফেরি করতেন, পিয়ন ছিলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে আসা। সেখান থেকে তিনি তার দক্ষতার পরিচয় দিতে দিতে একদিন প্রকাশক হন। আর অবসর জীবনের পর তিনি পিয়ন থেকে প্রকাশক এই নামে একটি মোটা বই লেখেন। সেই লেখায় বাংলার একেবারে প্রথম তিনি যখন কাজ করতে শুরু করছেন সেই সময় থেকে সমরেশ মজুমদার, সুনীল গাঙ্গুলি, শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু, মানে প্রত্যেকের জীবনের বিভিন্ন গোপন কথা, তাদের আন্তরিকতার কথা, তাদের চিঠি চাপাটি সবকিছু নিয়ে তিনি লেখা শুরু করেন, দেশ বিদেশের গল্প। সেই বইটার নাম হয় পিয়ন থেকে প্রকাশক। এই বইতে জয় গোস্বামীকে নিয়ে তিনি লিখছেন যে জয় গোস্বামী মানে যখন তিনি রিটায়ার করছেন তখন সব থেকে বড় সমস্যায় পড়ে যান যে জয় গোস্বামীকে তিনি অনেক টাকা অগ্রিম পাইয়ে দিয়েছিলেন, কিন্তু জয় গোস্বামী সেই টাকা ফেরত দিচ্ছেন না। আমি লেখাটা আপনাদের পড়ে শোনাবো, কিন্তু যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই বলছি। জয় গোস্বামী তার একটি কবিতার সংগ্রহ প্রকাশ হবে তার জন্য একটি চিঠি দিয়েছিলেন, তাতে লিখেছিলেন বাদল বসুকে যে আপনি ভালো থাকবেন ইত্যাদি, আপনি রাগ করবেন না, কারণ কবিতা বইটার নাম হচ্ছিল কবিতার সমগ্র, সেটাকে তিনি কবিতা সংগ্রহ করতে চান, প্রকাশকের সঙ্গে এসব কথা শেষে লিখেছেন। বাদল বসু লিখছেন, আমি মোটেও রাগী মানুষ নই, কোনোদিন ছিলামও না। জয় হঠাৎ এই কথা কেন লিখেছিল আমার আজও বোধগম্য হয়নি। শুধু চিঠিতে নয়, নানা জনের মুখেই তখন শুনতাম জয় খুব অসুস্থ, রোদে বেরোতে পারে না। এটা মোটামুটি 1990 সাল এরকম সময়ের কথা বলছেন। এখন তার 70-এর উপরে বয়স, যতদূর জানি এখন 72 বছর বয়স চলছে, 72-এ। জয়ের কাছে পিঠে লোকেরা নাকি বাদল বসুকে বলতেন তিনি অসুস্থ। জানেন, আমি বলছি বাদল বসুর খুব ঘনিষ্ঠ একজন আছেন যিনি আমার পরম বন্ধু, তাকে কদিন আগেও এই বিষয়ে একটু প্রশ্ন করেছিলাম যে আচ্ছা জয় গোস্বামী কেন কলম ধরছেন না, উনি তো 25 সালে কবিতা লেখা ছেড়েও দিয়েছেন, মানবপ্রস্থে গেছেন, কিন্তু একটা প্রতিবাদ করবেন না মালদা মোথাবাড়ি এসব নিয়ে। তখন সেই বন্ধুটি আমায় বলেছিল, কি বলছো পিটাকদা, জয়দার অবস্থা জানো, জয়দা এখন ভালো করে খেতে পারেন না, জয়দা মূলত 4 বেলা সেরেল্যাক খান, হ্যাঁ বাচ্চাদের সেরেল্যাক, মানে লিকুইড খাবার তাকে খেতে হয়। সেই জয় গোস্বামী তসলিমা নাসরিনের অনুষ্ঠানে চলে গেলেন, সেটা আলাদা প্রশ্ন। তিনি নাকি বরাবর ভুগতেন এবং অসুস্থ এটা বলতেন। জয় গোস্বামী বলছেন যে ওই 2000 সাল নাগাদ জয় বারবার বলতে থাকলো চোখের সমস্যার ব্যাপারে, চোখের সমস্যার জন্য তার পড়াশোনা লেখালেখির ক্ষতি হচ্ছে। জয়ের মতো কবি যদি পড়তে কষ্ট পায় সে তো বাংলা সাহিত্যের ক্ষতি। তাছাড়া ততদিনে জয় আমার কাছের জন, কবি হিসেবে কেবল নয় মানুষ জয়কেও আমি ভালোবাসি স্নেহ করি। এবার কলকাতায় ডাক্তার দেখানোর ব্যবস্থা সব কিছু করা হয়, শেষ পর্যন্ত তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। এইবার এইসব গল্প তিনি লিখছেন, মানে জয়ের সাথে বাদল বসুর সম্পর্ক কতটা সেটা লিখছেন। লিখতে লিখতে জয় চিরকাল কেন অসুস্থ বলতো নিজেকে, সেসব বলতে বলতে বলছেন পুরো ব্যাপারটা দেখে আমার মনে হয়েছিল টেনশনে ভোগার জন্যই জয়ের এই সমস্যা। কিসের টেনশন?
চিরকালই, মানে জনপ্রিয় হওয়ার পর থেকেই দেখতাম জয় নিরাপত্তাহীনতায় ভোগে। সে সুনাম, যশ, ক্ষমতা যা যা সে পেয়েছে আর কি, পাছে তা হারিয়ে যায় কিংবা অন্য কেউ পেয়ে যায়, এই আতঙ্কে জয় সন্ত্রস্ত থাকে। ফলে মাথা ধরার বিচিত্র কি, এইবার আমি বলি। সম্প্রতি মূলত বিজেপির উদ্যোগে কলকাতা বইমেলা কিভাবে হবে তা নিয়ে মহাজাতি সদনে একটি আলোচনা চক্র হয়, যেখানে ইদানিংকালের অনেক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। জয় গোস্বামী যাননি সেখানে, এবং তিনি বুঝতে পেরেছিলেন গুরুত্ব বদলাচ্ছে। আমি সেই কবি সাহিত্যিকদের নাম বলে তাদেরকে আমি বিপদে ফেলবো না, কিন্তু তারা সেদিন মহাজাতি সদনে উপস্থিত থাকার পর সম্ভবত জয়ের টনক নড়ে, আমাকে তো এই জায়গাটা পেতে হবে এই আমলেও, আর মমতা নয়, আমাকে একটু বিজেপি ঘেঁষা গেরুয়া গেরুয়া প্রোগ্রামে যেতে হবে। বাদল বসু লিখছেন যে জয় গোস্বামী ধীরে ধীরে উপন্যাস লিখতে শুরু করলো। দেশ কিংবা আনন্দবাজার পত্রিকার পুজো সংখ্যা, এই পুজো সংখ্যায় দেশে বা আনন্দবাজারে লেখা মানে সেটা বই হয়ে বেরোবে, আনন্দ পাবলিশার্সই বই করবে এবং তাতে কবিতার থেকে অনেক বেশি টাকা পাওয়া যাবে। অথচ জয় গোস্বামী তিনি আমার বাদল বসুকে বলতেন এই কবিতা ছেড়ে উপন্যাস লিখতে গিয়ে তার কষ্ট হচ্ছে। এরপরে দেশ পত্রিকায় ঠিক করা হয়েছে তাকে আর তাহলে কবিতায় লিখুন, তাকে আর অত পরিশ্রম করে উপন্যাস লিখতে হবে না। এই সময় জয় নিজেই যেচে আবার উপন্যাস লিখতে চান। নিজের স্ত্রী কাবেরীর নাম করে বলতে লাগলো খুব টাকার দরকার। জয় যখন প্রথমবার বিদেশ যায় আমেরিকা বঙ্গ সম্মেলনে, তখন দেশে সে কাব্য উপন্যাস লিখেছিল পুজো সংখ্যার জন্য। সেই কাব্য উপন্যাস যারা বৃষ্টিতে ভিজেছিল আপনারা অনেকেই পড়েছেন, আমিও পড়েছি। তা নিয়ে নাটক হয়েছে, সিনেমা হয়েছে, সেটা পরে বই হিসেবেও প্রকাশিত হয়েছে। এই বইটি লিখে দ্বিতীয়বার আনন্দ পুরস্কার পান জয় গোস্বামী। বাদল বসু লিখছেন সেই পর্বে কাবেরীর হাত দিয়ে একটি চিঠি পাঠিয়েছিল আমার কাছে, তাতে জানিয়েছিল পাসপোর্ট ভিসা কিছু করা হয়নি এখনো, আর সাগরদাকেও ভয়ে বলিনি। সাগরদা মানে সেই সময় দেশ পত্রিকার সম্পাদক ছিলেন সাগরময় ঘোষ। সাগরদাকে লেখা জমা না দিয়ে বাইরে যাওয়ার ব্যাপারে বলতে ভয় ভয় করছিল সেই দীর্ঘ চিঠিতে। এরপরই জয় লিখেছিল আপনি যদি এর মধ্যে কাবেরীকে 14,000 টাকা দেন তবে আমার খুব উপকার হয়। বুঝতে পারছেন, টাকা ধার নেওয়া, টাকা নেওয়া, এটা জয় গোস্বামীর পুরনো অভিযোগ জয় গোস্বামীর বিরুদ্ধে। এবং বাদল বসু লিখছেন এই টাকা চাওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। দীর্ঘ চিঠির আসল বক্তব্য ওই লাইনটা। তিনি একটা তো নিয়ম আছে, রয়্যালটির টাকা বছরের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, তার যে প্রাপ্য রয়্যালিটি। তখন যারা বৃষ্টিতে ভিজেছিল বইটা প্রকাশিত হওয়ার পর খুব ভালো বিক্রি, এবং রয়্যালিটির টাকা কখন পাবো সেই আশায় না থেকে তার থেকে অগ্রিম নেওয়ার জন্য এই 14,000 টাকা। বাদল বসু লিখছেন যে গোটা চিঠিটা পড়ে আমার মনে হয়েছে এই লাইনটাই আসল কথা, বাকি ওই লাইনটাকে সাপোর্ট করার জন্য লেখা। এবং বাদল বসু লিখেছেন তার কাছে বাংলার সাহিত্য জগতের সকলের চিঠি চাপাটি সব সযত্নে রাখা আছে, তার মধ্যে জয় গোস্বামীর চিঠিগুলোও আছে, আর তার বেশিরভাগ চিঠিই হচ্ছে টাকা চাওয়ার চিঠি। আমার কাছে জয়ের যেসব চিঠি সযত্নে রাখা তার বেশিরভাগই টাকা পয়সা দেওয়ার অনুরোধ। সে নিজে কোনো নেশা করে না, ভালো মাইনের চাকরি, পত্রপত্রিকায় লেখার জন্য আলাদা টাকা, কবিতা পড়েও টাকা পায়। শুভানুধ্যায়ী হিসেবে আমার মাঝে মাঝেই মনে হতো এত টাকা পাওয়ার পরেও কেন আরও টাকার প্রয়োজন। কাবেরীর কাছেও শুনতাম তাদের পরিবারের অভাব অভিযোগের কথা, তবু ওই প্রশ্ন জয়কে কোনোদিন করতে পারিনি। যতই স্নেহ করিন, কাছের মানুষ হন, কিন্তু পারিবারিক ব্যক্তিগত বিষয় তাই তিনি করতে পারেননি। তবে জয়কে যথাসম্ভব টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতাম। কোনোদিন ভাবিনি ওই টাকা ধার দেওয়া নিয়ে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হতে পারে, কিন্তু বাদল বসুকে সেটা
পড়তে হয়েছিল। শুনুন তিনি কি লিখেছেন। যারা জয় গোস্বামীর প্রেমী তারা জানুন। যখন আমি আনন্দ পাবলিশার্স থেকে অবসর নিতে চলেছি, জয় কাবেরীর অভাবের কথা শুনে ততদিনে আমি কয়েক লক্ষ টাকা ধার দিয়ে বসে আছি। টাকা তো আমার নয়, অতএব অবসরের আগে হিসেব মিটিয়ে যাওয়া আমার কর্তব্য। একদিন জয়কে বললাম, তুমি যা টাকা নিয়েছো এবার শোধ দাও। টাকা তো আমার নয়, কোম্পানির, আমি একজন কর্মচারী। জয় তার জবাবে বলেছিল, আপনি কর্মচারী হতে পারেন, আমি তো কবি। বাদল বসুকে এইভাবে অপমান করেছিলেন জয় গোস্বামী। বাদল বসু আক্ষেপের সঙ্গে ওই বইতে লিখছেন, বাদল বসু আক্ষেপের সঙ্গে লিখছেন যে জয়ের চশমার ডাটি ভেঙে গেলে আমি নিয়ে গিয়ে পাল্টে আনতাম, যার চিকিৎসার জন্য সব কাজ ফেলে ছুটেছিলাম চেন্নাই, যে জয়ের দেশ পত্রিকার অফিসে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার খবর পেয়ে উদ্ভ্রান্তের মতো নার্সিংহোমের দিকে গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম, তার মুখে ওই কথা শুনে থমকে গিয়েছিলাম। অনুভব করেছিলাম জয় ধরেই নিয়েছিল এ সবই তার প্রাপ্য, ধার শোধ করেননি। শুধু তাই নয়, জয় গোস্বামী পরে বাদল বসুকে ব্যঙ্গ করে একটি কবিতা লেখেন, তার সন্ধ্যা ফেরি যে কাব্যকাহিনী, তার মধ্যে কর্তা ব্যক্তি, ধুতি শার্ট, কুচকুচে বরণ, কি চাই বলে ফেলুন, এই তার ধরন। সত্যি করেই হাফ ধুতি শার্ট পরতেন বাদল বসু, আর তিনি সত্যিই কুচকুচে কালো ছিলেন। বিরাট অফিস, কর্তা ব্যক্তিও বিরাট, এটা বিস্ময় চিহ্ন। সারাদিন কাজ চলছে, কি দিন কি রাত। এই যে বিস্ময় চিহ্ন, এই বিস্ময় চিহ্ন নিয়েই আক্ষেপ ছিল বাদল বসুর। বিরাট অফিস, কর্তা ব্যক্তিও বিরাট, তারপর কেন বিস্ময়? সত্যিই তো তিনি ছিলেন, তাকে কেন অসম্মান করলেন? বাদল বসু খুব ঘন ঘন সিগারেট খেতেন। কবিতায় জয় নাকি সেই নিয়ে লিখেছিল, অফিসার সিঁড়িতে দাঁড়িয়ে সিগারেট খেতেন। গবাক্ষ সিঁড়ির সামনে, সিঁড়ির নিম্ন গেট, সেথায় ধরান কর্তা ব্যক্তিটি সিগারেট। এই যে কবিতার মাধ্যমে প্রবীণদের বা তার উপরে যারা আছেন তাদের অশ্রদ্ধা করা, এটা জয় গোস্বামী সুনীল গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও করেছেন। আপনারা জানেন যে সেই সময় যখন নন্দীগ্রাম আন্দোলন চলছে, তখন জয় গোস্বামী মমতার দিকে ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে ছিলেন। তিনি বলেছিলেন যে ওইভাবে মহিলারা যে সামনের দিকে এসেছিল সেটা ঠিক হয়নি, কিংবা বলেছিলেন যে বুদ্ধবাবু এখন হয়তো এই যে গুলি চালনার ঘটনা তার জন্য আক্ষেপ করে, ইত্যাদি বলেছিলেন তার বিভিন্ন লেখায়। জয় গোস্বামী সেই সময় বিজল্প নামে একটি পত্রিকা, তার একটি ছোট্ট কাব্যগ্রন্থ তৈরি করেছিল, বের করেছিল। সেটা বিপুল বিক্রি হয়েছিল, বিপুল। সেই কাব্যগ্রন্থের পড়তে পড়তে সুনীল গঙ্গোপাধ্যায়কে তিনি খোঁটা দিয়েছেন, মানে কবিতার প্রথমেই আর ওই একটা করে কোটেশন দিয়ে দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। অথচ আমি আনন্দবাজার পত্রিকায় যারা পুরোনো দিনের চাকরি করেন তাদের কাছে শুনেছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজ তো আমরা সবাই পড়েছি, আগের প্রজন্মের, এখনও হয়তো অনেকে পড়ে, কিন্তু সেই কাকাবাবুর সঙ্গে সন্তু, এই যে কাকাবাবু সন্তু জুটি, এটা সুনীল গাঙ্গুলি এতটাই জয়কে স্নেহ করতেন যে বলা হতো সুনীল কাকাবাবু আর জয় হচ্ছে সেই সন্তু। এটা আমি প্রবীণ সাংবাদিক থেকে শুনেছি, সে কথা বাদল বসুও উল্লেখ করেছেন। অথচ একবার সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কৃত্তিবাস পত্রিকা, সেখানে কবিতা দেওয়া নিয়ে, আর জয় গোস্বামী তখন দেশ পত্রিকার কবিতা বিভাগ দেখছেন, সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ছাপা নিয়ে একটা বিতণ্ডা হয়েছিল। জয়কে কবিতা দিতে বলা হয়েছিল কৃত্তিবাসের পক্ষ থেকে, তিনি দেননি, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কবিতা দেওয়ার কথা দেশে, সেটাও তিনি দেননি। অনেক গোলমাল শেষে সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু কবিতাটা দিয়েছিলেন দেশকে। কিন্তু তারপরে জয় গোস্বামী লিখেছিলেন, বাদলবাবুকে লিখেছিলেন যে আমাকে ভয় দেখিয়ে কবিতা নেবেন সুনীলদা, তা কখনো হয়?
অনুগত কৃতদাস দেখতে দেখতে সুনীলদা ভুলে গেছেন কবিতা যে লেখে তার আত্মসম্মান বোধ থাকে। জয় গোস্বামী, আত্মসম্মান বোধ। আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায়, তার অনুপ্রেরণায় চাকরি করেছেন, তার টাকায় আপনার চিকিৎসা, তার টাকায় আপনার সংসার চলেছে, তিনি আপনাকে খাইয়েছেন, তার আপনি খোঁজও এখন হয়তো নেন না। তবু জয় গোস্বামী তবু তিনি জয় গোস্বামী। তিনি মনে করেন মমতার চেয়ে তিনি মনে করতেন মমতার চেয়ে বেশি সাম্যবাদী আর কেউ নেই। ওই যে আনন্দবাজার পত্রিকায় বলছিলাম না, আনন্দবাজার.com-এ তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন সেখানে। এইবার আমি যে এতগুলো অভিযোগ সেগুলো করলাম, মানে বাদল বসু যে অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো করলাম, কিন্তু এটা কি সত্য? কোনো অভিযোগ তখন সত্য হয়ে যায় যখন সেই অভিযোগের প্রতিবাদ আসে না। এই যে লেখাগুলো যখন ধারাবাহিকভাবে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন তুমুল বিতর্ক। এসে বিতর্কের মধ্যেই আনন্দবাজার পত্রিকা বাদল বসুর একটি সাক্ষাৎকার নেয়। সেখানে বলা হয় জয়ের চিঠি ছাপার পর কবিতা মহল থেকে কোনো ফোন এসেছিল না, ফোন তো আসেইনি। উপরন্তু যেসব কবি ফোন করে আগের লেখা নিয়ে মতামত দিয়েছেন তারা দেখলাম ফোন করাই বন্ধ করে দিয়েছেন। এসব আলাদা। সেই সময় না তসলিমা নাসরিনের কথাও কিন্তু লিখেছিলেন বাদল বসু, এবং তিনি লেখার মধ্যে দিয়েছিলেন যে তসলিমা নাসরিন ধূমপান করেন। তাতে তসলিমা খুব রেগে মেগে গিয়ে চিঠি দেন, এই অভিযোগ মিথ্যা, আমি ধূমপান করি না। বাদল বসু তারপর তসলিমা নাসরিন ধূমপান করছেন সেই ছবিটি দেশ পত্রিকায় ছাপার জন্য দিয়ে দেন, ছাপাও হয়। আমি আগেই বলেছি আজকের এই প্রতিবেদন কোনো আদালত নয়, এখানে কোনো রায় ঘোষণার জায়গা নেই, কিন্তু তিনি কবি নাকি তিনি লোভী, এই বিচার, এই প্রশ্নটা কিন্তু এখান থেকে উঠে এলো, যার জবাব আপনারা দেবেন। আমি যে কবিতা দিয়ে শুরু করেছিলাম কথা বলা, সেখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলছেন কখনো সবুজ পড়ে, কখনো গেরুয়া ধরে, কখনো বা টকটকে লাল। জয় গোস্বামীর লাল পর্ব চলে গেছে, লাল আজ শূন্য থেকে মহাশূন্যের পথে। তারপর তার সবুজ পর্ব চলেছে 15 বছর ধরে, সবুজ আজ খণ্ডিত খণ্ডিত হতে হতে বিলীন হওয়ার পথে। এবার কি তিনি গেরুয়া পড়তে চাইছেন? সতর্ক থাকতে হবে। আর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রতিবেদন কেমন লাগলো সেটা জানিয়ে যেমন মতামত জানাবেন, তেমনি আরও কোনো তথ্য আছে কিনা আপনাদের সেটা আপনারা জানান। আপনাদের মনোভাব কি, আপনারা কোথা থেকে লিখছেন সেটাও জানান, তাহলে বুঝতে পারবো কত দূরে পৌঁছচ্ছে। আর প্রতিদিন বলি, আজও বলছি, অনেক বেশি মানুষের কাছে এই প্রতিবেদন পৌঁছে দিতে হলে, আরও নতুন নতুন এইরকম তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাকি বলছে। এই চ্যানেল সাবস্ক্রাইবার যত বাড়বে তত ছড়িয়ে পড়বে এই ধরনের প্রতিবেদন। আপাতত যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের, আর খারাপ লেগে থাকলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।